একটা কথা যে বারবার বলা হচ্ছে, এটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে একজন এর বাড়িতে 10 লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, 10 লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, রেট বেঁধে দিচ্ছি। রেট কি 10 লাখ? কুৎসিতভাবে এই কথাগুলো বলা হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে মহিলাদের ক্ষেত্রে ধর্ষিতা, শ্লীলতাহানি, খুন হওয়া, এই ক্ষেত্রে ক্ষতিপূরণের একটা ন্যাশনাল গাইডলাইন আছে। ন্যাশনাল গাইডলাইন, একটা ন্যাশনাল গাইডলাইন আছে যে এই ধরনের ক্ষেত্রে পরিবারকে কতটা ক্ষতিপূরণ দেয়া যায় বা দেয়া উচিত, সেটা এই গাইডলাইন অনুযায়ী, যেখানে লস অফ লাইফটা আছে 1 নম্বরে, তার মিনিমাম লিমিট অফ কম্পেনসেশন হচ্ছে 5 লাখ টাকা, অর্থাৎ ন্যূনতম 5 লাখ টাকা দিতে হবে, এবং আপার লিমিট অফ কম্পেনসেশন 10 লাখ টাকা, আপার লিমিট 10 লাখ টাকা। তো সেখানে যদি এই নৃশংস ঘটনায় সরকারের কর্তব্য পালন করতে সর্বোচ্চ সীমার ক্ষতিপূরণটা যদি কেউ কোথাও বলেও থাকেন, তার মানে কি রেট বেঁধে দেয়া? এটা কোন ধরনের ভাষা? এই তালিকাটা সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর হচ্ছে লস অফ লাইফ, একটা হচ্ছে গ্যাং রেপ, এক্ষেত্রেও 5 লাখ টাকা ন্যূনতম, 10 লাখ টাকা সর্বোচ্চ। রেপ 4 লাখ টাকা ন্যূনতম, 7 লাখ টাকা সর্বোচ্চ। এই করতে করতে অপরাধের বিভিন্ন ধরনের অপরাধ মেনশন করে তার ক্ষতিপূরণ কি দেওয়া হবে। দেখুন, এগুলো এমন ক্ষতি যে টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না। আই রিপিট, এগুলো এমন ক্ষতি যে টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না। তবু সরকার তার কর্তব্য পালন করার জন্য একটা গাইডলাইন রয়েছে, মানে দেশের গাইডলাইন, সারা দেশের গাইডলাইন। তো সেইখানে সর্বোচ্চ যে ক্ষতিপূরণটা 10 লক্ষ টাকা, সেইটা বলা হলে ইচ্ছামতো বলা হচ্ছে এর রেট বেঁধে দিচ্ছি, উনি রেট বেঁধে দিয়েছেন, মানে কি? এটা তো কোনো বিজেপি শাসিত সরকারে হলেও এই ধরনের ঘটনায় এই আর্থিক মূল্যই দেওয়া হয়। এটা তো আইনে বাঁধা, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। তাহলে এই রেট নিয়ে যারা জানেন না, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, চায়ের দোকানে যে কুৎসিত আলোচনা করছেন, অন্তত দয়া করে একটু জেনে নিন গোটা বিষয়গুলো, তারপর তো আলোচনাগুলো করবেন। সারা ভারতবর্ষে গত 72 ঘন্টায় অন্তত 20টা শ্লীলতাহানি আর ধর্ষণের খবর এসেছে। এটা সামাজিক ব্যাধি, লজ্জা। ফলে দয়া করে এগুলো নিয়ে রাজনীতি করাটা বন্ধ করুন, সবাই মিলে সমাজটা সচেতন হয়ে কালকে দেখেছেন 2 শিশুকে নির্যাতন, সেটা তো তার পশ্চিমবঙ্গে হয়নি। সেখানে কি পরিমাণ মানুষ মহারাষ্ট্রে উত্তাল, অবরোধ, পুলিশ লাঠিচার্জ করছে, দেখেছেন আপনাদের এলাকায়, বিজেপি শাসিত এলাকায়। এই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে যাতে কুৎসা ছড়ানো না হয়, নেট অফ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নেট অফ করা হয়নি বলেই আপনারা ফেক নিউজগুলো ছড়াতে পেরেছেন। আপনাদের নিজেদের রাজ্যে তো আপনারা তো নেট বন্ধ করে দিচ্ছেন। আপনাদের রাজ্যে তো আপনারা নেট বন্ধ করে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ তো নেট অফ করেনি। আপনি তো আমি সোমা বলছি বন্ধুরা, মিথ্যা ফেক অডিও তৈরি করে আপনারা ছড়িয়েছেন, এই রাম এই বামেরা। তো ফলে আগে নিশ্চয়ই একটা ঘটনাও ঘটা উচিত নয়, কিন্তু সারা দেশে গত 72 ঘন্টা 96 ঘন্টায় 20টার বেশি এই ঘটনা ঘটেছে। তো সেগুলো দেখুন, সামলান। আমার একটা জিনিস বলুন, এই যে কথায় কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এর আগে পশ্চিমবঙ্গে কোচবিহার, বানতলা নার্স এবং ডাক্তার, মহিলা ডাক্তার ধানতলা বরযাত্রী বোঝাই বাস থেকে নামিয়ে এপাশে সিঙ্গুর, নন্দীগ্রাম, বিরাটি, পরের পর অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। 11 মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, জ্যোতিবাবু পদত্যাগ করেছেন, বুদ্ধবাবু পদত্যাগ করেছেন, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ পদত্যাগ করেছেন যোগী আদিত্যনাথ, বিলকিস পদত্যাগ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশ পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, মণিপুর সরকার ভেঙে দেওয়া হয়েছে।
ইস্তফা দিয়েছে। সাক্ষী মালিক, মহিলা কুস্তিগিররা তাদের শ্লীলতাহানি করেছে এমপি ব্রিজভূষণ বিজেপির, শেষ দিন পর্যন্ত তাকে কোলে নিয়ে বসেছিলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ পার্লামেন্টে। ব্যবস্থা নিয়েছেন? নেননি। পদত্যাগ কিসের? কার পদত্যাগ? কেন পদত্যাগ? আগে এই ধর্ষণ বা খুনের ঘটনা সামাজিক ব্যাধি, কুৎসিত ঘটনা, বিজেপি শাসিত বা সিপিএম এর একজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দেখান, তারপরে আপনারা বলবেন এই নিয়ে পদত্যাগ। আপনারা ভোটে জিততে পারেন না, মানুষের আবেগকে বিপথে পরিচালিত করে, এনার্কি তৈরি করে, অরাজকতা তৈরি করে রাজনৈতিক স্লোগান তৈরি করছেন। সাধারণ মানুষের যে আবেগ, তারা মোমবাতি জ্বালান, তারা ফেসবুক পোস্ট করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কখনো এই রাজনৈতিক দাবি যে ইস্তফা, এটা কখনো কোনো সাধারণ মানুষের দাবি হতে পারে না। শুভেন্দু অধিকারী অবিলম্বে তার স্টেটমেন্টটা সিবিআইতে রেকর্ড করান। শুভেন্দু অধিকারীর কাছে যা যা অভিযোগ আছে, আন্তাবড়ি মিডিয়ার সামনে, জনসভায়, টুইটে লোক না খেপিয়ে শুভেন্দু অধিকারী, দেখুন আমি কি করেছি, আমাকে কয়েকজন জুনিয়র ডক্টর তারা আমাকে কিছু বলেছিলেন, তদন্ত নিয়ে কিছু বলেছিলেন, আমি আমার কর্তব্য পালন করেছি। আমি নিজে সিবিআই অফিসে গিয়ে জুনিয়র ডাক্তাররা যা দিয়েছিলেন, আরজি করের ডাক্তাররা যা আমায় বলতে বলেছিলেন, আমি তাদের দেয়া নোট, তাদের দেয়া কাগজপত্র আমি সিবিআইকে দিয়ে এসেছি। কি বিষয়ে দিয়েছি সেটা তো আমি আপনাদের বলছি না, কিন্তু আমায় যা দিতে বলা হয়েছিল দিয়ে এসেছি। তো শুভেন্দু অধিকারীর কাছে যদি এরকম সব মারাত্মক অভিযোগ থাকে, তো তিনি যান, তিনি সিবিআই। তো সিবিআই তো শুনেছি একটা সময় বিজেপি নেতারাই বলতেন সিবিআই কাল এর বাড়ি যাবে, ইডি কাল ওর বাড়ি যাবে। তো আপনাদের শাখা সংগঠন, তাহলে আপনি এখানে বলছেন কেন? যে আপনি আপনার কাছে যা তথ্য আছে সেগুলো আপনি সিবিআইকে দিন, আর সিবিআই খপাত করে দোষীদের ধরে নিক, মিটে গেল। সুকান্ত মজুমদারের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে তারা যে কথাগুলো বলছেন, এর অ্যাকাউন্টে টাকা আছে, ও এই চক্রে জড়িত, এগুলো সব মারাত্মক অভিযোগ। এবং নিশ্চয়ই তাদের কাছে যখন এই তথ্য আছে, তো তারা এটা বাইরে না বলে সিজিওয়ে গিয়ে একটা স্টেটমেন্ট করে বলে দিয়ে আসুন না, যে তারা একজন উইটনেস হিসাবে বা তদন্তে সহযোগী হিসাবে তারা একটা স্টেটমেন্ট দিতে চান, কারণ তাদের এই আছে, তাদের কাছে এই তথ্যগুলো আছে। তো তদন্তে যদি সহযোগিতা করার হয়, যে সিবিআই তো ওনাদের কেন্দ্রীয় সরকারের, ওনাদের বন্ধু সংগঠন, তো তাহলে ওরা এই কথাগুলো বাইরে বলছেন কেন? সুকান্তবাবু যেটা বাইরে বলছেন, শুভেন্দুবাবু যেটা বাইরে বলছেন, তা তারা গিয়ে সিবিআইকে বলুন, তারা তদন্তে সহযোগিতা করুন। আমি তো করেছি, আমি তো বাইরে বলিনি আমি কি দিয়েছি, কিন্তু আমাকে জুনিয়র ডক্টররা বিশ্বাস করে, আমি মুখে বলছি আমিও প্রতিবাদ করি, আমার নেত্রীও প্রতিবাদ করেন, আমার নেতাও প্রতিবাদ করেন, আমার নেত্রীর পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, পাশাপাশি আমিও প্রতিবাদী, আমার মতো সবাই প্রতিবাদী। শুধু মুখে বলিনি, জুনিয়র ডাক্তাররা যা বলতে চেয়েছিলেন, যা বক্তব্য ছিল, যা নথি দিয়েছেন, কোনো আমি সেসব যাচাইয়ের আমার প্রশ্ন নেই। তাদের যা বক্তব্য আমি নিজে সিবিআই অফিসে গিয়ে তাদের হাতে তুলে দিয়ে এসেছি। তো তাহলে সুকান্তবাবু আর শুভেন্দুবাবু, আপনাদের কাছে এত বড় বড় সব তথ্য রয়েছে, তো আপনারা গিয়ে সেটাকে দিয়ে আসুন, তাহলে তো মিটেই যায়। শুভেন্দুজি আরো বলছে যে তৃণমূল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বামপন্থীরাই, এখন ওরা উই ওয়ান্ট জাস্টিস বলে কথা নেমেছে। আসলে বিজেপি যে দাঁড়িয়ে আছে সেটা তো বামপন্থীদের ভোটে, কারণ এই রাজ্যের ভোট সমীকরণ বলছে তৃণমূলের ভোট কমেনি, সিপিএম এর ভোট কমেছে, সিট কমেছে, বিজেপির বেড়েছে। অর্থাৎ সিপিএম এর ভোটটা, বামেদের ভোটটা বিজেপিতে ট্রান্সফার্ড হয়েছে। আর রাম বাম তো সবাই হাতে হাত মিলিয়ে চলছে। শুভেন্দুবাবু নিজেও তো বারবার বলেছেন বামপন্থীরা আমাদের ভোট দিন। তো এখন এই ধরনের অবান্তর কথাগুলো বলার কি মানে আছে? সুপ্রিম কোর্ট তো কালই আবেদন করেছেন যাতে ডাক্তাররা কাজে ফিরে যান। আমি আবার বলছি, চিকিৎসকরা দয়া করে কাজে যোগ দিন। দেখুন, তদন্ত এখন সিবিআই এর হাতে। রাজ্য সরকার 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, যা যা লোকজনকে বদলি করা ইত্যাদি সব করেছে। এখন তদন্ত সিবিআই এর হাতে। চিকিৎসকরা এমন একটা পেশায় আছেন, জীবন মৃত্যু তার সঙ্গে জড়িত। লক্ষ লক্ষ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সরকারি হাসপাতালে যান। তাদের সকলের কিন্তু বেসরকারি হাসপাতালে মোটা টাকা দিয়ে চিকিৎসা করানোর ক্ষমতা নেই। ফলে আপনাদের প্রতিবাদ নিশ্চয়ই থাকবে, ডাক্তারদের প্রতিবাদ থাকবে, ডাক্তারদের কর্মসূচি থাকবে। কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট বিষয়টা টেক আপ করেছেন,
যেখানে সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছেন, যেখানে সিবিআই তদন্ত করছে, আপনাদের প্রতিবাদ থাকুক, কিন্তু দয়া করে আপনারা কাজে যোগ দিন। আমি সেই ক্ষেত্রেই বলেছি, ধরুন পুলওয়ামায় একটা রহস্যজনক বিস্ফোরণে এতজন জওয়ানের মৃত্যু হলো, সেই জওয়ানদের পরিবার তো জাস্টিস পায়নি। তা এখন জওয়ানরা যদি সীমান্ত থেকে চলে এসে পুলওয়ামায় উই ওয়ান্ট জাস্টিস বলে ধর্নায় বসেন, সীমান্ত থেকে চলে এসে কাজ বন্ধ করে দিয়ে বন্দুকগুলো পাশে রেখে দিয়ে, তাহলে সেটা কি ঠিক হয়? ঠিক দেখাবে? জওয়ানরা সেটা করেন না, কারণ তারা দেশের জন্য নিবেদিত প্রাণ। ডাক্তারদের পেশাটাও কিন্তু দেশের জন্য নিবেদিত প্রাণ। এতজন লক্ষ লক্ষ গরিব মানুষ চিকিৎসার হয়রানি হচ্ছে, মৃত্যুর খবর আসছে, তাদের কোনো রাইট নেই তাদের চিকিৎসা থেকে বঞ্চিত রাখার। ফলে যখন এটা সুপ্রিম কোর্ট দেখছেন, যখন সুপ্রিম কোর্ট আবেদন করেছেন, যখন সিবিআই তদন্ত করছে, তখন আপনাদের প্রতিবাদ চলতে থাকুক, কিন্তু দয়া করে আপনারা কাজে যোগ দিন। দেখুন, কিছু লোক গোলমাল তৈরি করার জন্য হঠাৎ ফেসবুকে ছড়াচ্ছে দায় দায়িত্বহীন একটা পোস্টার, সেটা হচ্ছে অমুক তারিখ নবান্ন চলো। এর পেছনে রাম বামের সব লোকজন আছে, তারা এগুলো প্রমোট করছে যাতে যতটা গন্ডগোল পাকানো যায়, যে এটা আপনারা সব নবান্ন চলুন। আমার প্রশ্ন, নবান্ন কেন যাবে? যারা ভোটের মানুষের সমর্থন নিয়ে নবান্ন যেতে পারে না, তারা মানুষকে বিভ্রান্ত করে নবান্নর দিকে এই দায়িত্ব জ্ঞানহীন প্ররোচনা দিচ্ছে। কেন নবান্ন? বানতলা ধানতলার সময়, কোচবিহারে বর্ণালী দত্তর সময় নবান্নে বা মহাকরণ তৎকালীন, তো তখন সরকার ইস্তফা দিয়েছিল। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, মধ্যপ্রদেশ সরকার ইস্তফা দিয়েছিল। নির্ভয়া কাণ্ডের পর দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ইস্তফা দিয়েছিলেন। তো সুতরাং এই কথাগুলো আসছে কোত্থেকে? যারা এনার্কি তৈরি করতে চায়, প্ররোচনা দিচ্ছে অপশক্তির হাতে, এই কথাটা, এগুলোর পেছনে কারা অর্গানাইজ করাবে, কারা ফান্ডিং করছে, এগুলো সব কটা নজর রাখা উচিত এবং তদন্ত চাই। এনার্কি তৈরি করার জন্য 27 তারিখে কেউ এই প্ররোচনায় পা দেবেন না। জিজ্ঞাসা করুন, এই ধর্ষণ এবং খুন নিন্দা, এটা দেখছে এখন সিবিআই। তাহলে নবান্ন কি করবে এখানে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ আসে কোথার থেকে? কোন মুখ্যমন্ত্রী, কোন দলের মুখ্যমন্ত্রী অতীতে কবে ইস্তফা দিয়েছেন যে তারা আজকে এখানে এসছে এই গন্ডগোল করতে?